মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নোট থেকে মুজিবুর রহমানের ছবি সরিয়ে ও শেখ হাসিনার বিরুদ্ধে একতরফাভাবে বিচার প্রক্রিয়া শুরু ঘিরে উঠছে প্রশ্ন। সংরক্ষণ বিরোধী প্রবল আন্দোলনের চাপে গত বছরের অগাস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে অরাজকতার পরিবেশ। এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। আশা করা গিয়েছিল শান্তি ফিরবে বাংলাদেশে, প্রতিষ্ঠা হবে আইনের শাসন। কিন্তু কোথায় কি? উল্টে ধানমন্ডিতে মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ও মিউজিয়াম ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ধরিয়ে দেওয়া হয়েছিল আগুনও। বাংলাদেশের বুক থেকে বঙ্গবন্ধুর স্মৃতি যখন প্রায় বিলোপের মুখে, সেই সময় বাংলাদেশের নোট থেকে সরিয়ে দেওয়া হলো মুজিবুর রহমানের ছবি। এমন এক সময়ে এই পদক্ষেপ করল ইউনূস সরকার, যে সময় বাংলাদেশের অর্থনীতি কার্যত তলানিতে, এক প্রকার ধুঁকছেই বলা চলে। চরমে মুদ্রাস্ফীতি, কাজ হারিয়ে বেকার লক্ষ লক্ষ। এই অবস্থায় নোট বদলের সিদ্ধান্ত কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থনীতির মেরুদণ্ড ঠিক না করে কেন নতুন নোট? লক্ষ্য কি বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে চিরতরে মুছে দেওয়া? মুজিবুর রহমানকে মুছে দেওয়াই এক এবং একমাত্র এজেন্ডা ইউনূসের। তাই কি রাজকোষের বিপুল অর্থ ব্যয় করে নতুন নোট? বঙ্গবন্ধুর স্মৃতি মুছে দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে মুজিব কন্যা হাসিনার বিরুদ্ধে একতরফাভাবে বিচার প্রক্রিয়া শুরু করায়। গত বছরের জুলাই আগস্ট মাসে সংরক্ষণ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গণহত্যা সংগঠিত হয়। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ও মুজিব কন্যা শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং প্রাক্তন আইজি চৌধুরী মামুনকেও। মোট ৮১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সহ ১৩৫ পাতার অভিযোগ দাখিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করার জন্য গোটা বিচার পর্ব সরাসরি সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা প্রথমবার ঘটল। শুধু এতেই শেষ নয়, অভিযুক্ত পক্ষ অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী তিনজনের কারোরই আইনজীবী আদালত কক্ষে ছিলেন না। অর্থাৎ অভিযুক্ত পক্ষের কথা আদালতের সামনে তুলে ধরা যায়নি। বিচার প্রক্রিয়া কার্যত একতরফা। ওয়াকিবহাল মহল মনে করছে ইউনূসের একের পর এক পদক্ষেপ আসলে প্রতিহিংসার মনোভাবকেই প্রতিফলিত করছে। এমন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন? ঘটনাচক্রে এরই মধ্যে বিএনপি সহ বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল জুনের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে। কিন্তু সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে ইউনূস প্রশাসন। শুধু নস্যাৎই করেননি, উপরন্তু অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই সোমবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে। অন্তর্বর্তী সরকার কিভাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। বস্তুত ইউনূসের গত ৯ মাসের শাসনকালে বাংলাদেশে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। মুদ্রাস্ফীতির হার 10% আশেপাশে। চরমে মূল্যবৃদ্ধি, কমেছে মজুরি বৃদ্ধির হার, কমেছে বাংলাদেশের সাধারণ মানুষেরও আয়। কৃষিজাত পণ্য উৎপাদনের হারও গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তাই এখন সংকটের মুখে। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস। বেসরকারি বিনিয়োগ প্রায় হাত গুটিয়ে নিয়েছে। দেশের মোট বিনিয়োগ ও মোট দেশজ সঞ্চয়কে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক মনে করেন অর্থনীতিবিদরা। এই মুহূর্তে দুটোই কমে গিয়েছে পদ্মাপারে। গত ৯ মাসে বাংলাদেশে কর্মচ্যুত ৬০,০০০-এর বেশি শ্রমিক। বাংলাদেশের অর্থনীতির আজকের দিনের যে অবস্থা, সেটা একদম ভঙ্গুর দশায় চলে গেছে। আপনি যদি বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা দেখেন, একটা দেশের মধ্যে যদি আপনি সবসময় গন্ডগোল থাকে, তার মধ্যে যদি সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, শান্তির বাতাবরণ যদি না থাকে, তাহলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। ভারতের শত্রু উনি বরাবরই, ভারত বিদ্বেষী যাকে বলে বরাবরই, সেটা নয় অন্য ব্যাপার। নিজের দেশেরও ক্ষতি করছেন এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচন পিছিয়ে যাচ্ছেন এবং অবশ্যই যে বাজেট পেশ, সেটা উনি দেশবাসীকে দেখাতে চাইছেন যে উনি স্বাভাবিক কাজকর্ম করছেন, সেই জন্যই বাজেট পেশ। কিন্তু অর্থনীতির এই অবস্থার মধ্যে বাজেট পেশ করলে দেশবাসী বা কি দেখবে বা কি বুঝবে? কাজে এটা অবশ্যই একটা আইওয়াশ এবং ইমিডিয়েটলি যেটা দরকার সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন। সেটা উনি কবে করবেন সেটাই দেখার। বিশ্বব্যাংক জানিয়েছে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে প্রায় ৪% শ্রমিক চাকরি হারিয়েছেন। দক্ষ শ্রমিকদের মজুরি কমেছে ০.৫%, আর অদক্ষ শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে ২%। এই অবস্থায় পূর্বাভাসে বিশ্বব্যাংক জানিয়েছে ব্যাপক মুদ্রাস্ফীতি এবং জিডিপির হার কমে যাওয়ায় বাংলাদেশের অতিরিক্ত ৩০ লক্ষ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে চলে যেতে পারে। এই পরিস্থিতিতে ইউনূসের অন্তর্বর্তী সরকারের লোক দেখানো বাজেট বাংলাদেশের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারবে? আদৌ কি চাঙ্গা হবে বাংলাদেশের অর্থনীতি, নাকি ক্রমশ দেনার ভারে নুজ্জ হবে? সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।